সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি কাজল চৌধুরী, সহকারী অধ্যাপক, পরিণীতি সুশাসন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা এ যাবৎ অধিকার, কর্তব্য এগুলো সম্পর্কে আলোচনা করেছি, তাই তো? আজ আমি তোমাদের সঙ্গে মানবাধিকার বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ অধিকার কথাটির সঙ্গে সঙ্গে আরেকটি পরিচিত শব্দ আমাদের মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। মানুষ হিসেবে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা স্বাভাবিকভাবেই প্রাপ্য, তাই কিন্তু মানবাধিকার। এই মানবাধিকারগুলোর যে ভিত্তি, এটা কিন্তু মৌলিক অধিকারগুলো। সব ধরনের বঞ্চনা, বৈষম্য ও নির্যাতন থেকে সুরক্ষা দিতে মানবাধিকারের ধারণা বিকাশ লাভ করেছে। এটি কিন্তু বর্তমানে বিশ্ব মানবতা ও সভ্য সমাজ কর্তৃক স্বীকৃত অধিকার। এই মানবাধিকার দেখো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারগুলোকেই তাহলে কি বলা হয়? মানবাধিকার, তাই না? 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার সমূহ কিন্তু ঘোষিত হয় এবং গৃহীত হয়। জাতিসংঘে ঘোষণাপত্রে বলা হয়েছে, মানবাধিকার ভোগের বেলায় জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নির্ধন, সামাজিক পদমর্যাদা এবং নাগরিকতা নির্বিশেষে সকল মানুষই সমান। এক্ষেত্রে কিন্তু কোনো রকম পার্থক্য করা যাবে না। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানুষের মৌলিক সাধারণ অধিকারসমূহের ঘোষণা দেয়া হয় এবং সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়। মানবাধিকারের ঘোষণাপত্রের অধিকারসমূহের প্রণেতা নোবেল শান্তি বিজয়ী ওরেন ক্যাসিনো। এই ঘোষণাপত্রে বলা হয়েছে, অধিকারের প্রশ্নে মানুষ জন্মগ্রহণ করে স্বাধীন ও সমান হয়ে এবং সেভাবেই থাকতে চায় সব সময়। তাহলে এখানে বলা হচ্ছে কি, অধিকারের প্রশ্নে মানুষ জন্মগ্রহণ করে স্বাধীন এবং সমান হয়ে এবং সেভাবেই সে থাকতে চায়। জাতিসংঘ কর্তৃক এই মানবাধিকারের ঘোষণা মানবজাতির উন্নয়নের একটি বলিষ্ঠ পদক্ষেপ, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। আর আগে আমরা যেটা পড়েছি, যেটি রাষ্ট্রীয় পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ, সেটি কিন্তু মৌলিক অধিকার। এই আন্তর্জাতিক যে অধিকারগুলো, এগুলোর ভিত্তি কিন্তু এই মৌলিক অধিকারগুলো। আবার আরেক দিক থেকে দেখো যে অনেক রাষ্ট্রে কিন্তু বেশিরভাগ যেগুলোর জাতিসংঘ সদস্য রাষ্ট্র, তাদের যে মৌলিক অধিকারগুলো, এগুলো কিন্তু সব মানবাধিকারের উপরই নির্ভরশীল বেশিরভাগ। আমরা তাহলে কি দেখলাম? আমরা তো প্রথমেই দেখেছি যে সেই সুযোগগুলি, অধিকার যেগুলো ছাড়া ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, এটা রাষ্ট্রীয় পরিমণ্ডলে, আর মানবাধিকারটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা বলছে মানব জাতির জন্য। এখন এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। এটা জন্মগত প্রকৃতিগত অধিকার। দেখো, মানব জন্মগ্রহণ করার মানব হয়ে জন্মগ্রহণ করার কারণে এবং একই চন্দ্র সূর্যের আলোয় একই আকাশের নিচে অবস্থান করার কারণে মানবাধিকার জন্মগত ও প্রকৃতিগত অধিকার। শুধু মানুষ বলেই এটা তার প্রাপ্য। তারপর দেখো, এই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সকলের জন্য এই অধিকার কিন্তু অপরিহার্য। এটা কিন্তু হস্তান্তর অযোগ্য। মানবাধিকার মানুষের একান্ত ব্যক্তিগত অধিকার, তাই এটা হস্তান্তরের অযোগ্য।
কোনো ব্যক্তি ইচ্ছা করলেও এই অধিকার থেকে বঞ্চিত হতে পারবে না। তারপর ব্যক্তি জীবনে পূর্ণতার জন্য কিন্তু এটা অপরিহার্য। এমনিতেই আমরা আগেও আলোচনা করেছি যে অধিকার ভোগ ব্যতীত ব্যক্তি মানে পরিপূর্ণতা লাভ করতে পারে না। ঠিক এক্ষেত্রেও তেমনই এটা ব্যক্তি জীবনের পূর্ণতা আনে। মানবাধিকারের সংরক্ষণ। মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে হয় কাকে? সমাজ এবং রাষ্ট্রকে। আমাদের মানবাধিকার সংস্থাগুলো আমরা জানি, যেমন দেখো জাতিসংঘ প্রণীত অধিকারগুলোতে মানবাধিকার। এখন এই মানবাধিকার রক্ষা করে কে? মানবাধিকার সংস্থাগুলো, তাই না? আবার মানবাধিকার সংস্থাগুলো তখনই সেটা গুরুত্বপূর্ণ হয় যখন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা যেটা বলছি এটাকে মানে দেয়, মানে সাপোর্ট দেয়, তখনই এটা বেশি বলবতী হয়ে ওঠে। এটা কিন্তু মানবাধিকার বিশ্ব মানবের অধিকার, এটা সার্বজনীন অধিকার। এখন আমরা একটু দেখি যে তাহলে মৌলিক অধিকার, যেটা আমরা রাষ্ট্রীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ অধিকারের কথা বলেছিলাম, আবার বলছি আমি মানবাধিকারের কথা, তাই না? এখন মৌলিক অধিকারের উৎস কিন্তু রাষ্ট্রের সংবিধান, আবার মানবাধিকারের উৎসকে জাতিসংঘ, তাই তো? বুঝতে পারছো আমার কথা? জাতিসংঘ প্রণীত অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। সংরক্ষণ কে করছে? রাষ্ট্রের সংবিধান মৌলিক অধিকার সংরক্ষণ করছে, আবার মানবাধিকারের সংরক্ষক কে? মানবাধিকার সংস্থা। পরিধি, মৌলিক অধিকারের পরিধি কিন্তু তার রাষ্ট্রের মাঝে সীমাবদ্ধ, আর মানবাধিকার কিন্তু একদম বিশ্বব্যাপী বিস্তৃত। ভিন্নতা আর অভিন্নতার দিক থেকে দেখো, রাষ্ট্রের শাসন ব্যবস্থা অনুযায়ী কিন্তু মৌলিক অধিকার সে তেমনই হয়, এটা সীমাবদ্ধ হয়, কখনো বেশি হয়। যেমন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন মানে নাগরিক অধিকার অনেক বেশি, আর গণতন্ত্র ছাড়া এখন একতন্ত্রে দেখো সেখানে নাগরিক অধিকার সীমিত। কিন্তু মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত, তাই না? আবার এটা হলো পরিধির ক্ষেত্রে। আর ভিন্নতা অভিন্নতার ক্ষেত্রে কি? ওই একই রকম কথা, রাষ্ট্রভেদে মৌলিক অধিকারের প্রয়োগ ও ব্যবহারের মধ্যে ভিন্নতা থাকতে পারে, যেমন এখন একতন্ত্র এবং গণতন্ত্রের ক্ষেত্রে। কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই, এটা একই রকম, মানবাধিকার সার্বজনীন। জাতীয় চেতনাবোধ ও আন্তর্জাতিক চেতনাবোধ দুটো জিনিস। মৌলিক অধিকারের সৃষ্টি ও বিকাশ সাধিত হয় রাষ্ট্রীয় বা জাতীয় চেতনাবোধ থেকে, আর অপরপক্ষে মানবাধিকারের সৃষ্টি ও বিকাশ আন্তর্জাতিক চেতনাবোধের একটা ফলশ্রুতি থেকে। মৌলিক অধিকারটা হলো রাষ্ট্রীয় অধিকার, আর মানবাধিকারটা হলো আন্তর্জাতিক অধিকার। দেখো, স্পষ্টতার দিক থেকে যদি আমরা দেখি, মানবাধিকার যতটা স্পষ্ট ও সুনির্দিষ্ট তার চেয়ে মৌলিক অধিকারের অনেক বেশি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। এটা তার একটা নাগরিকের মৌলিক অধিকার তার সংবিধানে লিপিবদ্ধ থাকে, কোনো কারণে সেটা নষ্ট করা হলে সে আদালতের দ্বারস্থ হয় এবং রাষ্ট্র কী করে? সেটাকে আবার পুনরায় বহাল করে। সুতরাং মৌলিক অধিকার অনেক বেশি শক্তিশালী। দেখো, কার্যকর করার বিষয়টাই আমরা দেখি না কেন, মৌলিক অধিকার কার্যকর করার বিষয়টি অনেকটাই সহজ, কিন্তু মানবাধিকার কার্যকর করার বিষয়টি খুব সহজ কিন্তু না। ঠিক আছে, আমরা মোটামুটিভাবে মৌলিক অধিকার এবং মানবাধিকারের পার্থক্যগুলো আমরা দেখলাম এখানে। এখন মানবাধিকার কিন্তু মানবাধিকার সংস্থাগুলো এগুলো রক্ষণাবেক্ষণ করে। যদি
রাষ্ট্রে সুশাসন না থাকে তাহলে কিন্তু মানবাধিকার দুর্বল। আবার মানবাধিকার থাকলেও কিন্তু সুশাসন থাকে। এখন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সুশাসন কিন্তু ভূমিকা পালন করে। যেখানে সুশাসন যদি একটা রাষ্ট্রে বহাল থাকে তাহলে মানবাধিকার এমনি বেশি পরিমাণ রক্ষিত হয় বা সংরক্ষিত হয় বা নিশ্চিত হয়। যেমন মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের ভূমিকাটাই আমরা একটু দেখছি। সেটা কেমন? যেমন আইনের শাসন। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণার একটি ধারা হলো আইনের চোখে সবাই সমান। অপর একটি ধারা হলো বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না। মানবাধিকার এই ধারাগুলো বাস্তবায়নে প্রথমত প্রয়োজন কি? আইনের শাসন। আইনের শাসনের মূল তাৎপর্য হলো সবকিছুর ঊর্ধ্বে থাকবে আইন, আর আইন হলো সবার জন্য কি? একই প্রকার এবং আদালতে প্রযোজ্য হবে, আদালত প্রযোজ্য হবে। এরপর দেখো বাক ও গণমাধ্যমের স্বাধীনতা। যে মানবাধিকারের যে ঘোষণা, সেখানে আমরা কি দেখছি? প্রত্যেক ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা থাকবে। মুক্ত চিন্তা ও বিবেকের অধিকারও মানবাধিকারেরই অন্তর্ভুক্ত। সুতরাং কোনো রাষ্ট্রে বাক ও গণমাধ্যমের স্বাধীনতা থাকলে বলা যায় একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার নিশ্চিত হয়েছে। যদি তোমার দেশে সুশাসন না থাকে তাহলে কি তুমি গণমাধ্যমের স্বাধীনতা তোমার সরকার স্বীকার করে নেবে? থাকবে? তাহলে এই বিষয়টি তখন আমাদের কাছে পরিষ্কার, তাই না? বিশ্বব্যাংক সুশাসনের যে 6টি সূচক উল্লেখ করেছে তার প্রথম সূচকটি হলো বক্তব্য প্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিতা। এখন আমরা আরেকটা দেখব, সেটা হলো রাজনৈতিক অংশগ্রহণ। প্রত্যেক ব্যক্তির সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নিজ রাষ্ট্রের সরকার গঠনের অধিকার থাকবে। নাগরিকের এটি মৌলিক অধিকারও বটে। সার্বজনীন ভোটাধিকার ও তার ভিত্তিতে সরকার গঠনের বিষয়টি দ্বারা নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণকেই কিন্তু নির্দেশ করা হয়। তাছাড়া এখন তো আর সরাসরি সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করা বা সরকার গঠন করানো সম্ভব নয়। বিশাল আয়তন রাষ্ট্র। এখানে কি করা হয়? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা কি করি? সরকার গঠন করি সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে। এখানে দেখো সুশাসন বিষয়ক তাত্ত্বিকরা কি বলে থাকেন? যে রাজনৈতিক প্রক্রিয়ায় নারী ও পুরুষের সম অংশগ্রহণ হলো সুশাসনের ভিত্তি। সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য রাজনৈতিক অংশগ্রহণ। বাস্তবায়িত হলে মানবাধিকারও কিন্তু কি হবে? নিশ্চিত হবে। তারপর সাম্য। সাম্য হলো এমন এক অবস্থা যাতে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সদস্য অনুভব করে তার অধিকার অন্য কোনো নাগরিকের চেয়ে কম না। সবার জন্য সমান অধিকার, কারোর জন্য বিশেষ অধিকার থাকবে না, কেউ আবার অধিকার থেকে বঞ্চিত হবে না। এখানে সমাজ ও রাষ্ট্র প্রদত্ত সুবিধা ও সেবার ক্ষেত্রে কোনোরূপ পার্থক্য করা হয় না এবং জীবন জীবিকা ও জীবনযাত্রার মান নয়। মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় শিক্ষা, সংস্কৃতি, বিশ্রাম, অবকাশ প্রভৃতি বিষয়ে কিন্তু সাম্যের কথা বলা হয়েছে। আর একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, গণতন্ত্র। সুশাসন তখনই থাকবে যখন গণতন্ত্র থাকবে। বিশেষ করে এখন কিন্তু বিশ্বে প্রায় সব দেশেই গণতন্ত্র, গণতন্ত্রেরই জয়গান। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই সমান গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ থাকে,
সরকার কিন্তু জবাবদিহিমূলক হয়, তাই না? সুশাসন প্রতিষ্ঠার প্রধান সত্য হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন আসে। এখানে মানে মৌলিক অধিকারেরও নিশ্চয়তা দেওয়া হয়। সুতরাং সুশাসন আনতে গেলে গণতার, আবার সুশাসন মানবাধিকার নিশ্চিত করতে গেলেও সেখানে গণতন্ত্রকে অবশ্যই থাকতে হবে। গণতন্ত্রবিহীন এটা কখনোই সম্ভব নয়। তাহলে আজকে আমরা দেখলাম মানবাধিকার কাকে বলে, আন্তর্জাতিকভাবে বিশ্ব মানবের জন্য স্বীকৃত যেসব অধিকার, এগুলোই কিন্তু মানবাধিকার, যেটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, তাই না? আর এখানে প্রত্যেকটি রাষ্ট্র যেসব সুবিধাগুলো তাদের নাগরিকের জন্য দিয়েছে তা শুধু তাদের ভৌগোলিক সীমারেখার মাঝেই সীমাবদ্ধ, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে যে মৌলিক অধিকারগুলো যেসব রাষ্ট্র জাতিসংঘের সদস্য, তার প্রায় মৌলিক অধিকারগুলো মানবাধিকারের নির্ভরশীল। আবার মানবাধিকারের ভিত্তিগুলোও কিন্তু মৌলিক অধিকার। সবই মানুষের জন্য, বেঁচে থাকার অধিকার, নিরাপত্তার অধিকার, সবই তো এক, তাই না? আজ আমরা এ পর্যন্তই। ধন্যবাদ।